হ্যাঁ, মুখটা ভালো দেখা যাচ্ছে। স্পেশাল গোল ছবি এবার গেল এখন লিখলো আমার লেখা আছে দাদা বলে গেছি হ্যাঁ ওরম করার কি আছে? ওরে ফোন ভাঙবে না। হ্যাঁ, সাম স্টিল ফ্লেক্সি স্ট্রং। বছরে এক দুবার ফোন না পড়লে হয়? তুমি কি যতদূর আমাদের পড়া ততদূর প্র্যাকটিস করছো তো এখন না দেখে নিলে কি বলতো স্টেপগুলো না মনে থাকে দাদা আমাদের যেগুলো আগে করা সেগুলো তো করা নেই দাদা দাদা টুকে নিতাম মনে থাকে এখন এমনি আচ্ছা তুমি আমাদের বলো ভালো হয় না তোমার একটা দেখি নিজে তো পেতে খাওয়া করে তো পেতে কালি আর পেতে দুটোই একদম মেরে দিই ধরে আছে
হোয়াইট ফ্রেশ একদম খাঁটি এবার তো খাঁটি গিয়ে করতে পতঞ্জলি স্পেশাল নোস আগে এটা বলেছি উন্নত স্পেশাল যদি আমাদের হ্যাঁ এমনি আমাদের তাহলে ঘুরে বসে আমাকে এমন দেয় বসে পিলার মধ্যে কাটতে হবে ওই পিলার ভাই না ঠিক আছে দেখি ভালো লাগে তো না এটা যে তুমি হ্যাঁ এই কি করছো ও আমি ছবি আনিয়ে গেছি এরাই দেখে বসে উজ্জ্বল করে এই জন্য উজ্জ্বল করা মানুষগুলো বেসমাল অংশ 32 কোষে দেখি 16 কোশ্চেন ধরার আগে দুটো সূত্র ইয়াসিন মিথ্যের পরিধি সূত্র কি আমি জানি না পড়িনি এই যে বিপ্লব মিথ্যের পরিধি সূত্র পায়ার পরিধি পায়ার না পায়ার পায়ার আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ আমি জানি না এই নেই মানে আচ্ছা বলো চৌধুরী অর্ধবৃত্তের পরিধি না দেখে দেখে বলতে হবে না পায়ার প্লাস 2r পায়ার প্লাস 2r এই তো আমার মুখস্থ হয়ে গেছে বলো স্নেহা অর্ধবৃত্তের পরিধি সূত্র কোনটি হলো পায়ার প্লাস 2r আচ্ছা 13 নম্বর কোশ্চেন 13 নম্বর কোশ্চেনে বলেছে যে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে আচ্ছা বৃত্তাকার মাঠের কোন অংশে দৌড়াবে পরিধি বরাবর দৌড়াবে আচ্ছা যে সময় লাগে ড্যাশ বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার 40 সেকেন্ড কম সময় লাগে রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব ভালো করে বুঝতে হবে এটা হচ্ছে মাঠ তাহলে পুরো মাঠের একটা পরিধি আছে যেটাকে আমরা 2 পাই আর বলি তাহলে 2 পাই আর মিটার দূরত্বে দৌড়াতে যে সময় লাগে এই বৃত্তের ব্যাস বরাবর মানে এ থেকে বি বিন্দুতে যেতে যেটাকে আমরা বলি r প্লাস r বা 2r তাই তো এই 2r একক যেতে তার দৌড়াতে যে সময় লাগে পরিধি বরাবর দৌড়াতে তার থেকে কত বেশি সময় লাগে 40 সেকেন্ড বেশি সময় লাগে বুঝলাম পরিধিতে বেশি লাগে 40 সেকেন্ড পরিধির থেকে ব্যাস বরাবর দৌড়াতে 40 সেকেন্ড কম টাইম লাগে হয়ে গেল আর যেভাবে বলছি কি রহিমের গতিবেগ যদি 90 মিটার প্রতি সেকেন্ড হলে আচ্ছা 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে নিই হয়েছে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে দেখো আমরা সর্বপ্রথম দূরত্ব বার করব দূরত্ব মানে কি প্রথম ক্ষেত্রে দূরত্ব কি হবে 2 পাই আর পরিধি বরাবর দৌড়েছে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব কি হবে a থেকে b মানে 2r দূরত্ব হবে হয়ে গেছে গতিবেগ আমরা জানি তাহলে সময়টা বার করে তাদের পার্থক্য করব ছবিটা তাহলে কি আঁকবো শুধু এর মধ্যখান দিয়ে ব্যাস এঁকে দেবো এই করে এটা লিখি ধরি মাঠের ব্যাসার্ধ আচ্ছা বৃত্তাকার মাঠের ছেলেগুলো কথা বলার দরকার নেই হ্যাঁ সমান সমান r মিটার অতএব মাঠের পরিধি ছবি আঁকবো হ্যাঁ সমান 2 পাই r মিটার অতএব ব্যাস সমান 2r মিটার রহিমের গতিবেগ রহিমের গতিবেগ কত 90 মিটার প্রতি মিনিট 90 মিটার পার মিনিট মানে প্রতি মিনিটে সে 90 মিটার দৌড় ঠিক আছে আচ্ছা তোমাদের দূরত্ব সময় গতিবেগের অঙ্ক করানো হয়েছিল একটুখানি আমাকে বলবা দূরত্ব সময়ের গতিবেগের
দূরত্ব সমান সমান গতিবেগের সঙ্গে আর সময়ের সঙ্গে সম্পর্ক কিছু নেই। গতিকান্ত দূরত্ব সমান সমান, আচ্ছা আমি সিম্পল হিসাব করছি। মনে করে একটা গাড়ি চলছে 90 মিটার প্রতি মিনিট, 90 মিটার প্রতি মিনিটে। এর মানে হচ্ছে গাড়িটা 1 মিনিটে কত দূরত্ব যায়? 90 মিটার। ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা দূরত্ব বার করলাম কি করে? গাড়িটি 90 মিটার যায় 1 মিনিটে, তাই তো? মিনিট কিসের একক? সময়। আর 90 মিটার পার মিনিটে কি ছিল? গতি। তার মানে দূরত্ব সময় কি পেলাম? দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। বুঝা গেল? এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই অঙ্কে কি বার করব? আমাদের এই অঙ্কে প্রথমত আর এই ব্যাসার্ধের মান দূরত্ব বার করতে বলেছে। তাহলে দূরত্বকে আমরা ধরে নেব। পার্থক্য কার বলে দিয়েছে? সময়ের পার্থক্য বলে দিয়েছে না 40 সেকেন্ড। তাহলে আমরা কি করব? তাহলে সময় সমান সমান সূত্র কি হবে বলো? দেখো, দূরত্ব সমান সমান গতিবেগ বলছে, আর দূরত্ব সময় সমান সমান কি হবে? দূরত্বকে আমরা গতি দিয়ে ভাগ করে নেব। দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, সময় সমান সমান দূরত্ব বাই গতি। তাহলে কি লিখব? অতএব পরিধি বরাবর দৌড়াতে সময় লাগে, এই তো সময় সমান সমান সূত্র কি? মানেটা কি? দূরত্ব বাই গতি। দূরত্ব বাই গতিবেগ। অল্প করলে এগুলো বোঝা যায়। সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে বলো পরিধি বরাবর দৌড়াচ্ছে, তাহলে মানে কি? দূরত্ব হচ্ছে আমাদের পরিধির দূরত্ব, তাহলে দূরত্ব মানে 2πr বাই গতি কত? 90 মিটার পার মিনিট। আচ্ছা এটা হচ্ছে মিটার, এটা লিখব মিটার পার মিনিট। আচ্ছা সময় দেখো, ভালো করে খেয়াল করে দেখো, আমরা কখনোই যখন বাই আকারের কোনো সংখ্যাকে নিই, হয়েছে উপরেরটা কিসের একক? দূরত্ব। দূরত্বের একক কোন এককে আছে? মিটার। আর আমরা যে গতিবেগ লিখেছি সেটাও কিন্তু দূরত্ব পার সময়, দূরত্বটা মিটারে আছে না, তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো। ওখানে দৌড়াতে হবে। দৌড়াতে, দৌড়াতো। ঠিক আছে। তাহলে এখন তাহলে দেখো দুটো মিটার আর মিটার কিভাবে উঠে যাবে? তাহলে এককটা হবে মিনিট, 2πr বাই 90 মিনিট। আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবা, যদি এখানে কিলোমিটার পার মিনিট লেখা থাকতো, তাহলে যেহেতু আমাদের দূরত্ব মিটারে আছে, এই কিলোমিটারটাকে আগে কিসে আনতে হতো? মিটার। এই কনভার্সনগুলো মনে রাখতে হবে। আচ্ছা এরপরে চলে আসছে ব্যাস বরাবর দৌড়াতে সময় এবং গ্রাম প্র্যাকটিস করেছিলে? আর ওরা নিজেও কিছু করা যায় নাকি? প্র্যাকটিসটা প্র্যাকটিস থাকলে একটুখানি মানে ক্যালকুলেশনে একটু মাথা কাজ শুধু অঙ্ক তো খুঁজতে হ্যাঁ হয়। কি কি হচ্ছে। অঙ্ক তো খুঁজতে হয়। আচ্ছা ব্যাস বরাবর দৌড়াতে সময় লাগে, তাহলে ব্যাস বরাবর দূরত্ব কত আছে? 2r। আর গতিবেগ 90, 2r বাই 90 মিনিট। লেখা বন্ধ। কোশ্চেনে একটা কথা পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার 40 সেকেন্ড কম সময় লাগে। কার সাপেক্ষে? কম লাগে বরাবর। হ্যাঁ, পরিধি বরাবর দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর দৌড়াতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। তার মানে পরিধি বরাবর দৌড়াচ্ছে এত মিনিটে, ব্যাস বরাবর দৌড়াচ্ছে এত মিনিটে, তাই তো? তাহলে এই দুটো মানে এইটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কত উত্তর পাবো? 40 সেকেন্ড। এইখানে তোমাদের সবচেয়ে বড় ভুল হবে। কেন ভুল হবে? আমরা এই এককগুলো বার করেছি কিসে? মিনিটে। 40 সেকেন্ড দেওয়া আছে না, তাই তো? আমরা এখানে একটা ছোট্ট কথা লিখে রাখবো যে আমাদের 40 সেকেন্ডকে আমরা মিনিটে ফোকাস করে রাখবো। 40 সেকেন্ড সমান সমান 40 বাই 60 মিনিট। এই জিনিসটা আমরা করে রাখবো। সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট। এই হিসাবে কাটাকুটিটা করে ফেলো। কাটাকুটিটা করবো আমাদের করলে হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কি 2 বাই 3 মিনিট। 2 বাই 3 মিনিট। এককগুলো খেয়াল রাখতে হবে, কিন্তু অঙ্ক মিলবে। অতএব প্রশ্ন অনুসারে করবো 2πr বাই 90 মাইনাস 2r বাই 90
90 সমান 2/3। বলো তো রিতম, আমাদের উত্তর কিসে বেরোবে? কিসে বেরোবে? সেকেন্ডে বেরোবে। আমরা সময় বার করছি, মিটারে বেরোবে সেটা বল। আমরা বার করছি দূরত্ব আর মিটার আর কিসে বেরোবে? মিটারে না সেন্টিমিটারে? মিটারে। ওটা আর তো মিটারে তাহলে দেখো এখানে লসাগুতে 90 হবে, তাহলে উপরে থাকলো 2r মাইনাস 2r সমান 2/3 বা আচ্ছা দিকে দেখো 2r আর 2r মানে 2r কমন যাবে, 2r কমন নিলে হবে কত? পাই মাইনাস 1 আর 90 টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে হবে কত? 2/3 ইন্টু 90, কারণ 90 টা এখানে বাই আকারে ছিল, ওদিকে চলে যাবে কোন আকারে? 3 দিয়ে 90 কেটে দেবো 30 বা r ইন্টু পাই মানে 22/7 মাইনাস 1। এখানে যে 2টা ছিল কি আকারে ছিল? গুণ, ওদিকে চলে যাবে হাফ। এদিকে আছে কত? 2 আর 30 এ কত হবে? 60 বাই এই 2 কাটাকাটি করলে 30, তাহলে বা r ইন্টু আচ্ছা লসাগু 7 22 মাইনাস 7 30 বা আর 22 থেকে 7 করে 22 7 সমান 30 বা 8। তাহলে 30 এই যে 15/7 বাঁদিকে আছে সমান সমান, ডান দিকে গেলে কি হয়ে যাবে? 7/15 রাস্তায় সবজি বেচছি। উত্তর মিলা আরে উত্তর উত্তরে 28 মিটার। এটা ব্যাস, এটা ব্যাসার্ধ বেরিয়েছে, এখন মিটার 2 তাহলে এটা আমাদের ব্যাসার্ধ বেরোলো কত? 28। কোশ্চেন হচ্ছে মাঠের ব্যাসার্ধ। মাঠের ব্যাসার্ধ আমরা পড়েছি, মাঠের ব্যাসার্ধ সমান 14 মিটার। করছি দাদা বলো ওদিকেই করো, কিসের জন্য না ওদিকে করবা? একটা লাইন আছে। আরে করো আজকে অঙ্কগুলো শেষ করো। কি কেন? আচ্ছা মাঠের ব্যাসার্ধ কম পড়ি সকাল থেকে নামতে যাচ্ছি হ্যাঁ বলো। চলো উপরে আছে বলছি আরে উপরে আজকে বৃহস্পতিবার না লক্ষ্মীবার 2 মিটার এই কথা না, 28 মিটার। তোমরা যদি বলো এই গরমের ছুটির কটা দিন আমরা ওই পড়াটাকে আধ ঘন্টা পিছিয়ে দেবো, হ্যাঁ তাহলে আমার সমস্যা হবে ওই যে মিঠুন হ্যাঁ আজকে বই মঙ্গলবার সকালে পড়াই আজ ওর আধ ঘন্টা পিছনে ভালো হয় আমার লোন নেই আজকে হচ্ছে আমার আমি যাব না সবাই খেয়ে দিয়ে আসবে, পেটে জল থাকবে তো রান্না হয়ে যাবে আমরা অঙ্গলে দূরে বলে তাই কখনো বলছি আমাদের তো বাড়ি কাছে যাও এই রাত আধঘন্টা পরে আসুক আমরা 12টার সময় বাড়ি যাই কখনো রোদের মধ্যে বলে যাবি আর বাড়ি আসবে ওদের রেস্ট শেষ। কোন দরকার আমাদের তোমরা এখানে বসে থাকছো। হ্যাঁ ও দাদা এত তো টাকা ইনকাম করছে একটা তো আমাদের জন্য খাওয়ার জায়গাও করতে হবে কিছুক্ষণ মানে তোমার জন্য হচ্ছে জলের ট্যাঙ্কি লাগিয়েছি, আমাদের জলে আয়রন নেই জানো তো, এখনো হয় না। দাদা ও দাদা ও দাদা আমি বলছি দাদা আমি জানি ও দাদা। না ওই যে জলটা বেরোয় না ও, ওই জলে ও, ট্যাঙ্কি তলে জমে যায় না, রোদ করার আয়রন ওটা মানে একদম তলা পরিষ্কার দেখতে পাবো। দাদা তো বুঝতে তো মাঠে পেকে পড়ছে এবার নতুন তৈরি হয়ে যাচ্ছে সামনের বছরে 20 থেকে নতুন বাচ্চা বলে কথা বলো বাচ্চাকে আমাদের খাইও তা খাওয়া নাই রোদ সম্ভব করে তরমুজ। বিয়েতে কমসে কম খাইও আবার কি আর কি আর তো 14 নাম্বার কোশ্চেন, বিয়ে করেছিল দাদা আমার বড় বড় 14 নাম্বার কোশ্চেনটা পড়ে গেল। দুটি বৃত্তের পরিধি অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে নিই।
তাহলে ব্যাসার্ধ দুটো ধরে নেবো, তাহলে বুঝতে পারলাম? একটা করে নিচে আরে এখানে তো অঙ্কটা মিলে তো বলতে হবে 14 নম্বর প্রশ্ন পড়াবো। 14 নম্বর প্রশ্নে বলেছে যে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাই না নন্দিতা? এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাবে, আচ্ছা বলো তো, দেখো দুটো বৃত্তের ব্যাসার্ধ তো আমি জানি না, আরেকটা জিনিস পরিষ্কার বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। তার মানে আমি যদি যেটা ছোট বৃত্ত তার ব্যাসার্ধ r ধরি, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হবে r প্লাস 2, 2 আর তো গুণ হয়ে গেল, r প্লাস 2 হয়ে গেল। তারপর পরিধি বার করে অনুপাত করতে হবে। এবার ধরি ছোট বৃত্তের দরকার আমার হাতে ব্যাসার্ধ ছবি হবে না, না ছবি আঁকো, ছবি আঁকো, এটাই ছবি হবে ছবিটা ভালো লাগছে 8 সেন্টিমিটার। অতএব বড় বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত হবে? কোশ্চেনে বলেছে না পার্থক্য 2 সেন্টিমিটার, তাহলে আমরা কি করবো, r এর সঙ্গে 2 যোগ করবো, হয়েছে? অন্তর মানে বিয়োগ। আচ্ছা তাহলে যোগ হলো, দেখো r প্লাস 2 থেকে r বাদ দিয়ে দেবো, তাহলে বুঝতে পারলাম? অতএব প্রশ্ন অনুসারে একবারে বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা প্রশ্ন অনুসারে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 8, তাহলে বড় বৃত্তের পরিধি কত? 2 পাই, আর এর জায়গায় কি হবে r প্লাস 2 মাইনাস, না প্রশ্ন অনুসারে আপনাদের হ্যাঁ তোমার ছোট মানে বড় হবে না তোমার অঙ্ক ছোট মানে তো বোঝাই যায়, ওই তো 5 মিনিট মানে আচ্ছা এরপরে আচ্ছা তাহলে কি পেলাম, বড় বৃত্তে পরিধি পেলাম এটা ও না পরিধি আচ্ছা ছোট বৃত্তের পরিধি কত? 2 পাই r, আর বড় বৃত্তের পরিধি 2 পাই r প্লাস 1, 2 পাই r প্লাস ইষ্ট হবে। বই অনুপাত দিয়েছে। আচ্ছা এবার দেখো বইতে বলেছে না এই অনুপাতের মান কত? 2:3 বলে দিয়েছে। দুটো বৃত্তের পরিধির অনুপাত 2:3, 2 কার জন্য? 2 হচ্ছে ছোট বৃত্তের জন্য, আর 3 হচ্ছে বড় বৃত্তের জন্য। এই জন্য ছোট বৃত্তের পরিধি 2 পাই r, বড় বৃত্তের পরিধি 2 পাই r প্লাস 2। এখন দুটোর মধ্যে কমন কি যাচ্ছে? মাঝখানে ভাঙা দিলাম এটা 2 2 পাই দুদিকে যাচ্ছে, তাহলে কেটে যাচ্ছে। দেখি নিব r is to r plus 2, আর এদিকে 2 is to 3। এখন দেখো দুদিকে করার মতো কিছু নেই, বলো r আর যোগ আকারে আছে, গুণ আকারে থাকবে না। আচ্ছা এখন করার মতো কিছু আছে নেই, তাহলে is to মানে আমরা কি জানি বাই r বাই r প্লাস কোনাকুনি গুণ আর 2/3। এখন কিছু করার নেই, কোনাকুনি গুণ, তাহলে বা r আর 3 গুণ করলে 3r, আর r প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করলে r প্লাস 2 ইনটু 2, তাহলে 3r সমান সমান। আচ্ছা r প্লাস 2 কে 2 দিয়ে গুণ করতে হবে, ওরা নিয়ে আসবে 2r প্লাস 4 2r প্লাস 4। এবার কি করবো? i r equal to 4 2r কি লিখো 3r minus 2r is equal to 4, r equal to 4 বা r equal to 4। এটা কি বেরোলো আমাদের? বেরো যে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছি, তাই না? তাহলে থাকবে, তাহলে আমরা r এর মান কত পেলাম? 4। বলো তো চুমকি আমরা r কাকে ধরেছিলাম? লেখা আছে ওটা অপশনে লেখা আছে। ছোট বৃত্তে আছে আর আমরা কোন জিনিসটাকে ধরেছিলাম? হাতে লেখা বুঝতে পারছো? ছোট বৃত্তের ব্যাস
ব্যাসার্ধ। আচ্ছা উত্তরে কি চেয়েছে, ব্যাস না ব্যাসার্ধ? উত্তরে ব্যাস চেয়েছে, তাহলে আমরা কি লিখবো? অর্থাৎ ছোট বৃত্তের ব্যাস 12 সেমি। একটা হচ্ছে 8 সেমি, একটা হচ্ছে 12 সেমি। জায়গা তাই হয়েছে অতএব কি আমার গিয়ে খাওয়া যাবে বৃত্তের ব্যাসার্ধ আমি খাবার দিয়ে ভুলে দেবো কে সমান সমান 4 সেন্টিমিটার। অতএব ছোট বৃত্তের ব্যাস, ছোট বৃত্তের ব্যাস 4 × 2 সেন্টিমিটার, আর হচ্ছে 8 সেন্টিমিটার। এবং বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরছি 8 + 2, তাহলে 8 এর মান 4 + 2 মানে 6। স্কুল অন্তত 4 তারিখের আগে বলবো, 4 তারিখে বলবো। বড় বৃত্তের ব্যাস তোমার বাড়িতে বোম মেরে দিল, আমি বমি যাবে তো ভোটের সময় আমার দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ নষ্ট, ভবিষ্যৎ কালো হয়ে যাবে। আচ্ছা উত্তরে দেখো 8 আর 12 আছে। ইয়েস লগ গয়া। বাদ বাদ দিলে সব আচ্ছা উত্তরে তোমরা কিন্তু ছোট বৃত্ত বড় বৃত্ত লিখবো না, তোমরা লিখবে যে বৃত্ত দুটির ব্যাস হবে যথাক্রমে 8, 12। সব করাই আছে, এটাই খুব খারাপ। ওরা আমার মুখস্থ আছে না বৃত্তে বর্গ একক লাগে, হ্যাঁ বৃত্তের বর্গ একক লাগে। বৃত্তের ক্ষেত্রফল হলে বর্গ একক, যে কোনো ক্ষেত্রফল বর্গ একক। বৃত্তের কিভাবে ক্ষেত্রফল বের করা যায়? 5-4টি অঙ্ক পাই আর স্কয়ার। কিন্তু বৃত্তের ক্ষেত্রফল হয় তোমাদের তোমাদের হচ্ছে বৃত্তের পায়ের মানটা কি করে এলো, তোমাদের ফার্স্টে মানে এই চ্যাপ্টারে সুবিধা লেখা আছে, ভালো করে পড়বো বুঝতে পারো। কিন্তু বৃত্তের ক্ষেত্রফল কি করে? ও তো পরিধি হতে পারে, ক্ষেত্রফল কি করে? ঠিক আছে, পায়ের সঙ্গে গুণ করতে হবে। আমার বই কিছু মানে আওয়াজ ঠিক আছে কোন অঙ্কটা দেখবো বন্ধু ওখান থেকে টাইম কাট করে নি। সুবিধা দেবো কত ওরও ভালো করে সামনে দিয়ে শুধুও পাচ্ছে না। ভালো জিনিস সরিয়ে দিলে কোন স্টাইলে সবুজ ভাবছে একদম বলা এসব করে লাভ নেই। চাবে দেওয়া প্রবলেম হয়ে যাবে, চাবে তো প্রবলেম হয়ে যাবে একদম। আমাদের এটা বহুত চাবে শিকার চুপনা করতে হবে না। আচ্ছা এবার আসবো হচ্ছে 14 মেগালো 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নটা একটু মানে আলাদা ধরনের কোশ্চেনটা বলবো। দেখো 15 নম্বর প্রশ্ন বলেছে 196 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত আছে। তাহলে বর্গাকার পিতলের পাত কেমন দেখতে? এমন বর্গাকার দেখতে হলো। আচ্ছা এবার বলেছে কি এই পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। ভালো করে শুনবা, এই বৃত্তাকার পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে নিবি। ভালো করে বুঝতে হবে, ভালো করে। এটা হচ্ছে না 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 অত সহজ না। এটা হচ্ছে কার পরিধি? দেখুন এটা কার, এটা কিসের? এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার পিতলের পাতের হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে।
তাহলে যদি ক্ষেত্রফল 196 হয় তাহলে 196 কত স্কয়ার করলে পাওয়া যায়? কত বল আমি এখন ইয়েস 14 এই আগে কি লাগতাম 196 14 স্কয়ার করলে পাওয়া যায়। তার মানে বর্গাকার পাতের ক্ষেত্রফল যদি 196 হয়, বর্গাকার পাতের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 14 সেন্টিমিটার। এখন ভালো করে বুঝবে এই বর্গাকার পাত থেকে কটা বৃত্ত কাটতে বলেছে? 4টে সমান হবে। তাহলে 4টে সমান হবে, নিশ্চয়ই আমি একটা এখানে এরকম কাটবো না, একটা বড় কাটবো না, একটা ছোট কাটবো না, তাই তো? সবকটা যদি সমান মাপের কাটতে হয় তাহলে আমরা পিতলের পাতটাকে 4টে সমান ভাগে ভাগ করবো। আচ্ছা, যদি 4টে সমান ভাগে ভাগ করছি, প্রত্যেকটা ভাগ করবো, প্রত্যেকটা কি হবে? বর্গক্ষেত্র করে হবে। আচ্ছা, তার মানে আমি যদি নিচে ভাগের নাম দিই এবি, এটা সি, তাহলে এ থেকে বি এর মাপ ছিল 14, দুটো ভাগে ভাগ হলো, তাই এটা 7, এটা 7 হয়ে গেল। আচ্ছা, এরপরে কঙ্কনা এই বাহুটার মাপ কত? এটা এটা 7 সব 7, তাই তো? আচ্ছা, ভেতরের বাহুগুলোর মাপ কি হবে? 7 করে যাবে। আচ্ছা, এবার বুঝবো এর ভেতরে আমরা বৃত্ত আঁকবো, হয়েছে? তাহলে এর ভেতরে যদি আমরা বৃত্ত আঁকি তাহলে বৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে। হলো বৃত্তের বৈশিষ্ট্য প্রথম করায় বৃত্তের একটা কেন্দ্র থাকে। আমরা যদি পরিধির উপর থেকে কেন্দ্রগামী দাগটা টানি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, সেটাকে আমরা কি বলবো? ব্যাস। সেটাকে আমরা কি বলবো? ব্যাস। ভালো করে বুঝবো। তাহলে বৃত্তের ব্যাস কত হচ্ছে? 7 সেন্টিমিটার হচ্ছে না? হয়ে গেল। তাহলে ব্যাস যদি 7 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত হবে? 7/2 7/2 মানে 2 মানে 3.5। কোশ্চেনে কি চেয়েছে? প্রত্যেকটা বৃত্তের পরিধি কত? তাহলে আমরা ব্যাসার্ধের মান r পেয়ে গেলাম, পরিধির মান 2 পাই r, তার মানে কি 2 পাই * 3.5 22/7 ইনটু 2 * 22/7 * 35/10, 7 দিয়ে 35 কাটলে 5, 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 2 কাটলে 22 অ্যানসার কত আছে? 22 কতটা 22 তে বি 22 সেন্টিমিটার। না না, এটা জাস্ট বললাম, বুঝতে কত পারছো? হয়ে গেছে? আমি কত বড় 22 সেন্টিমিটার এবারে তো ইতিহাস লিখো, যে অঙ্ক সহজে বোঝা যায় তার জন্য ইতিহাস লিখতে হয়। লেখো। দাদা যদি বিলুপ্ত হয়ে যেত তাহলে কি হতো? তাহলে আমরা এটাকে ইতিহাস বলতাম না, শুধু বলতাম বড় লেখা। না দাদা, তাহলে আমরা বেঁচে যেতাম। আচ্ছা, একটা এই যে আচ্ছা শুনুন, বিষয়টা হচ্ছে কি, যখন কোনো বর্গক্ষেত্রের মধ্যে আমি বৃত্ত আঁকি, দেখা যায় কি প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে বৃত্তটা কি করছে? স্পর্শ করছে। এই কারণে এদের ব্যাসের দৈর্ঘ্য কি হয়? বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য সমান। ধরি, আচ্ছা পড়াই বাবু, তাহলে একটা কথা বলো তো, এই যে অংশটা আমি যেটাকে কালো করছি, এই অংশের ভিতরটা কি আমরা বৃত্তের মধ্যে নিতে পারবো কি পারবো না? ও দেখালে খালি গোল করলে না না, আমি গোল করে কেটে নিয়েছি, তাহলে এই অংশের ভিতরটা নিশ্চয়ই বাদ যাবে না, না নাকি না? বুঝতে পারছো? তাহলে পুরোটা তুমি যেটা বলে 4 দিয়ে ভাগ করে দেবো, দেখো দেখো যে বর্গাকার পিতলে, তোমরা এক লাইনে লিখবো, আমার এখানে হচ্ছে না বলে আমি সেকেন্ড লাইন চলে এসেছি। পাতের ক্ষেত্রফল 196 বর্গ সেন্টিমিটার। অতএব পিতলের পাতের একটি বাহু দৈর্ঘ্য সমান সমান দুটো ভাগ 196 সেন্টিমিটার। আচ্ছা পরিতা 196 কত স্কয়ার করলে পাওয়া যায়? 14 স্কয়ার সেন্টিমিটার। আচ্ছা √14 স্কয়ার সেন্টিমিটার, রুটটা স্কয়ার উঠে গেলে 14 সেন্টিমিটার। যদি এই বর্গাকার পাত থেকে 4টি সবচেয়ে বড় সর্ববৃহৎ, পাতের ক্ষেত্রে বল হ্যাঁ পাতের দিকে, আর যদি এই বর্গাকার পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার
5 তিনটা কাটবো বসে আমার দাও নাম লিখে দাও দাও স্ক্রিনের মধ্যে বললো আমাদের দাও দাও আচ্ছা আমাদের চারটি সময় ধর হাত কাটতে হয় তবে এই পার্টটিকে সমান চারটি বর্গক্ষেত্রাকার হ্যাঁ সবাই মিলে গল্প করবো ওই কোনা থেকে গল্প চালাবে এইখান থেকে ওখানে ওখান থেকে এখানে এখান থেকে ওখানে সুন্দর সিস্টেম চারটি বর্গক্ষেত্রাকার পাতে সমান ভাগে ভাগ করে নিতে হবে কি করে বললাম যে ওই বড় পাত্রটাকে সমান চারটে পাতে ভাগ করতে হবে আমি দেখতে হবে কিন্তু বললে এক লাইন ভিডিও 2-3 লাইন ও দাদা পরীক্ষা যদি স্যার বলে স্যার আপনি লিখুন আমি ওরকম বলে দিই তাহলে স্যার লিখবে স্যার হয়ে যাবে বলে কি বলছি একটা কাজ করতে হবে তুমি অন্ধ হয়ে যাও যারা অন্ধ হয়ে পরীক্ষা দিতে হয় তাদের হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাওয়ার সুযোগ আছে তুমি অন্ধ তুমি দেখতে পারো লিখতে পারো আমি একটা করে নিয়ে যাওয়া রাত করবো দুটো বিক্রি হয় না পা দিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাগে ভাগ করে নিতে হবে আচ্ছা এগুলো অতএব এই কথা না অতএব ছোট বাহুর দৈর্ঘ্য ফিতে দিয়ে মাপবো তার বর্গ সেন্টিমিটার করে আছে একমাত্র ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার না আচ্ছা অতএব ছোট বর্গক্ষেত্রাকার 5 একটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলো আদিত্য ছোট যে বর্গক্ষেত্রাকার 5 নেব তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে 7 ঠিক বলেছো হবে না ভুল হ্যাঁ ঠিকই আছে 14/2 সেন্টিমিটার 7 সেন্টিমিটার এই তা হবে তারপরে কমা হতো না হ্যাঁ হবে তারপরে কমা হতো না হবে পর কম হলে তবে 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 হতো না হবে কমা তবে তবে তো হতো হবে না ও শর্ত বলে কিছু নেই হবে ওটা শেষ এরপর হতে ছোট বর্গ আরে এটা এখানে কাটতে হবে তারপরে তো কমা হবে কমা তবে হ্যাঁ কমা হবে ঠিক আছে সিও ডবল এম এ বানানগুলো বলে দিলাম ওটা বলো ঠিক আছে আচ্ছা অতএব এই পাত থেকে সর্ববৃহৎ যে বৃত্ত কেটে নেওয়া যাবে হ্যাঁ গ্রাফ আছে এইটা হয়ে গেলে রাশিবিজ্ঞান পড়াবো কোনো গ্রাফ আছে বিজুলি নিয়ে ধরলাম আমাদের বিজুলি নিয়ে কে বলেছে এটা পাঠি বলি এটা পরিমিতি স্যার বীজগণিতে দেখে বলতে হবে আচ্ছা এই পাত থেকে সর্ববৃহৎ যে বৃত্ত কেটে নেওয়া যাবে তার পরিধি বর্গ ক্ষেত্রাকার তাতে চারটি বাহুর মধ্য বিন্দু স্পর্শ তাই বৃত্তাকার পাতে ব্যাস সমান 7 সেন্টিমিটার ব্যাসার্ধ
হবে হলো 7/2 সেন্টিমিটার, অতএব পরিধি হবে, আচ্ছা পরিধি সূত্র 2 পাই আর 2 পাই আর বলে বলে হাঁপিয়ে গেলাম বেশি বার একটু বলতে পারতো ছোটবেলায় করতাম। এগুলো তো ছোটবেলায় করে নিస్తే এখন করতাম না। আচ্ছা দেখো 7 আর 7 কেটে যাবে, 2 দিয়ে 22 কাটতে হবে, কারণ 11 দুগুণে কত হলো 22 সেন্টিমিটার। আমি দেখছি তোমাদের অঙ্কটা আমি বোধ করে রাখছি, যদি এমসিকিউ দিয়ে পড়ানো যায় তাহলে সে একই হবে। ম্যামের আউজ ম্যামের মাথা ম্যাডামকে বল, ম্যাডাম একটু ছোট করে দিতে। কিছুই না, আমি বলবো ম্যাডামের অফিস করে ঢুকে যাবে, আরো চাপ মারতে হবে, গিয়ে বলবো আমি এই অঙ্কটা বুঝতে পারছি না। না না স্যার বলে তো অঙ্কটা বুঝবে আসবে কি নেই, আমাদের আজকে স্যার বলে আসবি, আমাদের স্যাররা খেলে আর পাশে নিয়ে বসে, কোথায় বলে খাবি খাওয়া দাওয়া সত্যি অন্য স্যার আছে, অন্য স্যার শুধু একটা স্যার দেখেছি স্যারগুলো বলে তোকে আর নয় কি? যা বলে খাবি, তারপরে বলে কি বলতে হবে ওগুলো স্টেপ বসে। ভর্তি ফি আমাকে দিয়ে দিয়েছিল কার যে কি না আমাকে দিয়ে দিয়েছিল খেয়েছিলি? তাকে দিয়ে দিয়েছিল খাবে না দে খাবে না, দুটো টিকিট বাকি ছিল না দিদি ওটা মুছে ফেলো কোনটা? আরে ঠিক আছে ঠিক আছে, বলো। আচ্ছা এবার হচ্ছে আমরা শুরুটা করব। হ্যাঁ ও কি হয়েছে? আমি আমার ভালো লাগছে না ছুটি করার সময় হবে সেই না না দাদা আরে স্কেলটা বইটা ডিজাইন এখন ভালো ভালো হয়েছে? হয়েছে তো বিগ না, ব্যাং ওই বুঝতে গিয়ে। পরিকল্পনা আমার পড়া পড়া দাদা মাঝে মাঝে করো। হ্যাঁ। দুটো পরীক্ষা না, আমাদের ভৌত বিজ্ঞানের জ্ঞান বালতি গায়ে দেবো, আমরা ভৌত বিজ্ঞানের শুধু উত্তরগুলো খুঁজে আছো। একটা পেট করে রাখবে, ভৌত বিজ্ঞানে যদি কোশ্চেন খুঁজে না পাও তাহলে তো আমার কিছু মনে পড়ে না। এখন পরীক্ষার আগে বলছি না, নোটগুলো রেডি হোক না, তোমরা করতে পারলে হবে। চাপ আমার বাড়িতে ফোন করে জিজ্ঞেস করে কেমন করেছে মেয়ে। বলাই তো বল আমি বলছি স্কেলটা আর কি হয়েছে যদি বুঝতে পারছে আদিত্য যখন আমরা ব্যাক চলে তাড়াতাড়ি বলবো, তাহলে হ্যাঁ গড়াই তাড়াতাড়ি নে। স্কেলটা দাও তো মাইক লাগবে স্কেল দেওয়া আছে ওইখানে। এটা আমাদের স্কেল আমার নেই। আর ডিকোসারটা কিনে নিস রে আরে চিন্তা নেই এটা মধ্যে যাতে কি হয়েছে ফাটা চিন্তা নেই বাড়িতে 3-4টা আছে মাছটা আরো লাগতে গেল বললি কেন যারা আছে এই দাদা ওই যে সরিতে ও আচ্ছা। বেশি এমন পরীক্ষা নিয়ে নিও বাকি হোমওয়ার্ক এই দাও এই আর মনে দিতে থাকবা এই আমাদের বন্ধুরা কিন্তু আমাদের বন্ধুদের কথা শুনছে চলে যাচ্ছে ওই এই সাইডটা হয়ে গেছে না, ওকে বাড়ি গেছে। ও থ্যাংক ইউ মাস্টার আপনি কি খাবেন আজকে তো ভালো ভালো কাজ করছো না মধ্যে আজকে এটা করতে যাবো মানে চলবে আরেকটা মোবাইলে চলছে সেখানে আরে খাদি তোমার কাজ দিচ্ছে তোমার ব্যানারে টাকাবো তুমি মাস্টার খাওয়াই না, আমি মনে করতাম যে গরিব মানুষের খাওয়ানো পুণ্যের কাজ। টাকা গরিব রানাঘাট স্টেশনে যখন আমাকে 4টে লুচি চাইলো না, তখন আমার নিজেরই গরিব মনে হলো। তারপরে
আমি আর খাবার না খাবো অপমান তুমি চারটেই খাবো আমি দুটোই চাইবো যাও আমাদের বড় করি আমি চিনিও করে দেওয়া খেয়ে নেবো ভালো লাগবে আর চিনিও খান্ডি খাওয়া লালটা বেশি এই শোনো তোমাদের 13 নম্বর যে কোশ্চেনটা ছিল 13 নম্বর কোশ্চেনের তো বহু কোশ্চেন হচ্ছে 16 নম্বর প্রশ্নটা ভালো করে পড়ে বুঝে নেবা 17 নম্বর প্রশ্নটা একই রকম শুধুমাত্র দুটো সময় দেওয়া আছে 18টা একটু আলাদা তোমরা চেষ্টা করে আসবা প্রথমত 13 14 15 বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা তারপরে 16 17 18 নিজে করার চেষ্টা করবো যেন 13 14 15 হয় তারপরে নতুন খাতা বলে দিচ্ছি স্কুল পড়াতে আমি 19এরটা ইনফিল পড়াবো আমার কি বলে বৌদ্ধ বিজ্ঞান জীবন বিজ্ঞান বৌদ্ধ জানবো আমি তাই নোট নিয়ে আসো আচ্ছা ওই মাথার মধ্যে পড়া ঢুকবে বইয়ের মধ্যে কনসেপ্ট মুখস্থ করে নেও মনে পড়ে যায় একটু হয়ে গেছে তো কনসেপ্ট বাবার ঘর থেকে ভুলে যায় এই মোবাইলটা দেখো মাথা বড় পড়ে আর অর্থ মিস এটা থেকে আসে বল দাদা আচ্ছা এই শোনো তোমাদের আমি আবারও বলছি প্রত্যেকদিন দুটো করে বই আনবা হ্যাঁ এটা তো হবে না আচ্ছা প্রথমে কোশ্চেনটা দিন হ্যাঁ বলে এনেছো সেটা আগের দিন করলো সেভাবে দিয়েছিল জেনে নাও লাস্ট পেজ ফাঁকা বল দাদা আমাদের দাও একটা নাও বাকিটা দিয়ে দাও। বল দাদা আমাদের দাও যাবে 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 এনে শুরুয়াত হয়ে গেছে দুরান ভাই বল এত ছোট ছোট হয়ে যাচ্ছে কেন লেখা ওই ছোট আরে দাদা মাইক তো এটাও নেই ভ্যাকসিন দেওয়ার কি হলো লাইফ সায়েন্সেও তো লাগবে না লাস্টে কয়েকটা বলতে গেল লাইফ সায়েন্সের লাইফ সায়েন্স বাইরে আচ্ছা এটা হচ্ছে বল এখানেও কোন থাকতে বলে দাদা এখানেও কোন থাকতে বলে এবার ঠিক করে শুয়ে দিন ঠিক আছে নামটা লিখে দে নামটা লিখে দে এই শোনো আমরা হচ্ছে বিজ্ঞানের খাতাটা প্রত্যেকদিন আনবা যে যে কোশ্চেনগুলো লিখিয়ে দেওয়ার প্রয়োজন হবে আমি লিখিয়ে দেবো ঠিক আছে ওই খাতাতে কোশ্চেন নাম্বার দিয়ে লিখে দেবো আর হচ্ছে এই যদিও এই পেজটাতে লেখার মতো অনেক জায়গা আছে এখানেও লিখে নিতে পারবো এটা একটু লেখাটা বড় বলে ভালো হতো না দিত লেখাটা বড় বলে ভালো হতো কি বলতো কম্পিউটারের মধ্যে লেখাটা না বড় যত ক্যাপটা ডজল করে কোশ্চেন অ্যাড করতে হবে তখন গ্যাপ বাড়াতে হবে পুরোটা একদম তুমি পাশে অনেকটা জায়গা নেই ওরে কষ্ট রাখি দি 1 ঘন্টা ধরে লিখে রাখতে যে গ্যাপ করে করতে হবে এই ভাই এই দে ভালো ছিল এটা আমার আগে তোরে লিখবি ঠিক আছে রাখি দিয়েছি আজকে 86 থেকে 90 পাতা পর্যন্ত পড়াবো ও তুমি তো লিখে লিখে দাও তো চ্যানেলে বুঝতে অসুবিধা অসুবিধা ইয়ার থেকে বই জীবন 86 পেজের নামকে 34 পর্যন্ত কোশ্চেন কোশ্চেন এই শোনো
তোমাদের হচ্ছে দ্রবণের অধ্যায় পরীক্ষা করো তো দ্রবণ কথাটা আগে শুনেছো কোনদিন দ্রবণের কটা অংশ একটা দ্রবণের উদাহরণ দাও তাহলে নুন চিনি দ্রবণের উদাহরণ নুন জল নুন চিনি জল হ্যাঁ জলের মধ্যে নুন ঢেলে দিলাম তাহলে এটা এটা দ্রবণে গেল দ্রাবক আর জারক বিজ্ঞান তো এক নম্বর হলো কপি এ বন্ধু দে তো বইটা দেখো কি একটা তোমাদের এগুলো কি বলতো ছোটবেলায় আগে হয়েছে তাহলে জলের মধ্যে নুনগুলো দেখে দিলাম এটা লাইফ সায়েন্স রে এই সময় আরে ফিজিক্যাল সায়েন্স একটা কাজ করো ওই দুটো বই একসাথে সেলাই করো আচ্ছা দ্রবণ কাকে বলে শুনে নাও এই যে আচ্ছা দ্রবণ মানে কি বলে লিকুইড বোঝো না প্রোটিন বোঝো লিকুইড বোঝো কিন্তু এবার পড়বা যে দ্রবণ মানে তরল হতে পারে গ্যাসীয় হতে পারে কঠিন হতে পারে আচ্ছা দ্রবণ হচ্ছে পদার্থ দুই বা তার বেশি সংখ্যক পদার্থ এটা কঠিন তরল গ্যাসীয় হতে পারে সমসত্ব মিশ্রণের যে কোনো অংশের উপাদান ধর্ম ও গঠন যদি একই হয় এবং উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায় তাকে বলা হচ্ছে দ্রবণ আচ্ছা মানে বলতে চাইছি মনে করো এক কাপ একটা গ্লাসের মধ্যে এক চামচ নুন ভালো করে গুলে দিলাম এখন ওই গ্লাসের উপরের অংশে নুন জল যদি নিয়ে পরীক্ষা করা যায় 1 গ্রামের মধ্যে যতগুলো নুনের কণা থাকবে একদম তলার থেকে যদি নুন জল নিয়ে পরীক্ষা করে দেবো সেম কণা আছে তার মানে কি দ্রবণটা কেমন সমসত্ব দ্রবণ মানে দ্রবণের প্রত্যেকটা অংশে সমান সংখ্যক কণা আছে আচ্ছা দ্রবণের অংশ কটা দুটো দ্রবণের অংশ দুটো একটা হচ্ছে দ্রাবক একটা হচ্ছে দ্রাবক একটা হচ্ছে দ্রাবক তাই তো আচ্ছা বলো তো এটাকে শ্রাবণী জলের মধ্যে ধরো নুন মেশালাম তাহলে নুন কি আমরা কি করবো দ্রাবক নাকি দ্রাবক জোরে বলো দ্রাবক বলে না দ্রাবক কোনটা আচ্ছা দ্রাবক বলবো তাহলে ভালো দ্রাবক উচ্চারণের জন্য এটা দ্রাবক তাহলে এখানে নুনটা কি নুনটা হচ্ছে দ্রাবক আর জলটা কি হবে দ্রাবক মানে যার মধ্যে কোনো পদার্থ দ্রবীভূত হয়ে যায় সেটাকে আমরা কি বলি দ্রাবক আর যেটা দ্রবীভূত হয় তাকে বলবো দ্রাবক বুঝেছো আচ্ছা এবার চলে আসবো যে পরের কোশ্চেনে চিনির জলীয় দ্রবণে দ্রাবক এর নাম লেখো তাহলে দ্রাবক কি হবে চিনি দ্রাবক জল আচ্ছা নুন চিনির শরবতে থাকা দ্রাবক ও দ্রাবক কণাগুলির নাম এই দেব বিশ্বাস নুন চিনির জলীয় দ্রবণ মানে জলের মধ্যে নুন আর চিনি কোনটা আছে নুন চিনির জলীয় দ্রবণ মানে জলের মধ্যে নুন আর চিনি মিশিয়েছি মানে জলের মধ্যে শুধু নুন মিশিয়েছি কোনটা দুটো মিশিয়েছি তাহলে এখানে দ্রাবক কোনগুলো নুন আর চিনি হচ্ছে দ্রাবক আর দ্রাবক জল পেট্রোলের মধ্যে সোডা মিশিয়ে দিলাম থার্মোকল দাও থাক না দাদা বলে যাবে পাল্টে যাবে ঠিক আছে দ্রাবক কাকে বলে দ্রাবক দ্রবণের উপাদানের মধ্যে আদিত্য কথা না আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে জলীয় দ্রবণ কাকে বলে অজলীয় দ্রবণ কাকে বলে এই এটা কাঠের বিজনেস কি জানো কি শুনি এবারে কাঠ পালিশ যখন করা হয় বা বাড়িতে যখন জানলা দরজা রং করা হয় দেয়াল রঙের কথা হচ্ছে না তখন দেখবা যে জানলা দরজার যে রং করার যে হয় পালিশ করা হয় অথবা রং করা হয় যেমন আমাদের জানলায় লাল কালার করা আছে তাহলে লাল রংটা কি তেল রং হয় ঠিক না আচ্ছা অনেক কিছু যাই হোক তেল রং হয় আচ্ছা তার মানে তেলের মধ্যে রংটা দ্রবীভূত করেছে এটা কি এখানে কি জল আছে এটা বল কি অজলীয় দ্রবণ এবার এখানে তেলের মধ্যে কি করা হয় দেখো যে ওই রংটাকে পাতলা করার জন্য আমাদের থিনার মেশানো হয় বা স্পিরিট মেশানো হয় তাহলে স্পিরিটটা কি জল না জল না তাহলে কি বলবো ওগুলো অজলীয় দ্রাবক অজলীয় দ্রাবক যারা পালিশ করে ওই গালা পালিশ তাহলে ওই স্পিরিটের মধ্যে পাতসার মতো গালা পাওয়া যায় ডুবিয়ে দেয় ভুলে যায় সেটাকে আমরা কি বলবো অজলীয় না জলীয় অজলীয় অজলীয়
কিন্তু জলের মধ্যে সোনোসিন মেশালাম মানে দেওয়াল রং করার জন্য, তাহলে এটা জলীয় না অজলীয়? জলীয়, ঠিক আছে, জলীয় রং। আচ্ছা এবার চলেছি প্রকৃত দ্রবণ। মানে দ্রবণ অনেক ধরনের হয়, দ্রবণ অনেক ধরনের হয়। দ্রবণ সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ কেমন? মানে জলের মধ্যে ধরো চিনি মিশিয়ে দিলাম, জলের মধ্যে চিনির কণাগুলোকে দেখা যায় কি যায় না? যায় না। তা প্রথম দেখা যায়, তারপরে মানে গুলে যাওয়ার মধ্যে দেখা যায় না? আচ্ছা গুলানোর পরে আচ্ছা জলের মধ্যে নুন ভালো করে গুলে দিলে তা দেখা যাবে। তাও ওগুলো তলে থিতি আছে, ওই সব না, মানে পরিষ্কার দেখা যাবে না নিশ্চয়ই। হ্যাঁ, তুমি নিয়ে আসো, আমি তোমাকে 1 প্যাকেট বিল পাঠিয়ে দিচ্ছি, দেখে তো বুঝে যাবে। আচ্ছা প্রশ্ন হচ্ছে তাহলে বলে কি করে? বলে কি? ব্যাপারটা হচ্ছে যে নুন অথবা চিনি এদের এক একটা কণার যে আকৃতি সেটা এতটাই ছোট হয়। দেখো জলের অণু স্ট্রাকচার, তো জলের অণুর সঙ্গে কি H2O। আচ্ছা দুটো জলের অণু পরস্পরের সঙ্গে কিভাবে যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধনে। আমরা একটু আগে বললাম না সমশক্তি বল, জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধনের মধ্যে যুক্ত থাকে। তো ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন যেখানে তৈরি হয় সেখানে কিছুটা ফাঁকা জায়গা থাকে। বরফ তৈরির সময় দেখবেন জায়গা জায়গা ফুলে যায় না ভিতরে, ওইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনের জায়গাগুলো, ঠিক আছে? তাহলে ওর মধ্যে কি থাকে? চিনির কণাগুলো ঢুকে যায়, ফলে কি হয় জলের মধ্যে আর দেখা যায় না, বুঝা গেল? আচ্ছা তাহলে প্রকৃত দ্রবণ কাকে বলছে? যদি কোনো দ্রাবকে, দ্রাবক মানে এখানে জল, উপযুক্ত দ্রাবক মানে চিনি যোগ করার ফলে দ্রাবের কণাগুলি যার আকৃতি 10⁻⁸ সেন্টিমিটার, 10⁻⁸ সেন্টিমিটার কিংবা তার আরো কম বিশিষ্ট হয়, এরকম দ্রবণকে কি বলা হবে? প্রকৃত দ্রবণ। যেমন নুন চিনি জলীয় দ্রবণ। আচ্ছা তুতে দেখিয়েছিলাম কি কালারের হয়? নীল কালারের হয়। নীলাভ সবুজ। তাহলে তুতে জলীয় দ্রবণ কেমন হবে? প্রকৃত দ্রবণ হবে। কি কি? তুতে দেখোনি কোনোদিন? দাদা দুধের মধ্যে প্লেট দিতে হবে, পেরেক পেরেক। দাদা দেখো ও দাদা দুধের মধ্যে পেরেক দিতে হবে, রং পড়ে যাবে। আচ্ছা তাহলে প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্যতে চলে আসি, দিয়ে বলবা প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য। এর মধ্যে যে দ্রাবের যে কণা তার আকৃতি কেমন হয়, গঠনের সাইজ কত? 10⁻⁸ সেন্টিমিটার বা তার থেকেও বলে দেওয়া হয়নি আগে। বলেছি। দ্বিতীয়ত আচ্ছা আলট্রা মাইক্রোস্কোপের মাধ্যমে কিন্তু কণাগুলোকে দেখা সম্ভব হয়। মানে তুমি জলের মধ্যে চিনি মিশালে পুরোপুরি এবারে এক ফোঁটা তুলে মাইক্রোস্কোপ তলে তুলে দেখবে, চোখে লাইট মাইক্রোস্কোপ দেখা যাবে। ইলেকট্রনিক্স কি দেখা যাবে? সব দেখা যাবে। আচ্ছা 3 নম্বর যে ফিল্টার পেপার, পার্চমেন্ট পেপার। ফিল্টার পেপার কে কে দেখেছো? কাগজ দেখেছো? কাগজ ফিল্টার পেপার দেখা আমাদের একটা করে দাও। লাগিয়েছিলাম। আমাদের এটা দিয়ে দিয়েছিলে। আমি এটাকে নরম এগুলো তো আর বাড়িতে যে ছোট ছোট পাপড় হয় না, দাদা খাবে বলছে একটা দাও তো। তুই ছাগল নাকি? ছাগল আচ্ছা এই সকালে কি যাবে? ফিল্টার পেপার মানে মনে করো যে ওই তোমাদের যে খাতার পৃষ্ঠা সেটাকে জলের মধ্যে গুলে নিয়ে ওই কাপড়ের সাহায্যে তুমি তুলে যে একদম পাতলা লেয়ার আছে ওটাকে বলে কি ফিল্টার পেপার। এই ফিল্টার পেপারের মধ্যে মনে করো যদি কাদা জল আমি দিয়ে দিই, ওটা তো ফুচকা। এর উপরে দেওয়া হয়, তাহলে দেখা যায় কি এর উপরে কাদাটা থেকে গেছে, জলটা বেরিয়ে এটা গেছে। পড়ে তো টল করে জল পড়ে গেল। আমি বলবো শোনো, কিন্তু এর মধ্যে যদি আমি এই শোনো কথা না, যদি এর মধ্যে আমি চিনির জল মানে চিনি জল গুলে দিই, দেখা যাবে কি চিনি জল সম্পূর্ণটা বেরিয়ে যায়, চিনি এখানে আটকে যাচ্ছে না। আচ্ছা একই ধরনের একটা পেপার আছে যেটা হলো পার্চমেন্ট পেপার, সে একবার আদিত্য ছিঁড়ে পারে নিয়ে তা আমি একটা না, আমি রিয়া দুজনে দিয়ে যাবো। পার্চমেন্ট পেপার কোন বলতে এটা তেল তেলের মতো হয় তো ওর। আচ্ছা আদিত্য বলবা এই যে পেপার আছে এই মধ্যে দিয়ে জল বেরোচ্ছে, কি করে বেরোচ্ছে? মানে ওর ভেতরে যে ফাঁকা স্থান আছে, দুটো ফুটো আছে তার মধ্যে জলটা বেরিয়ে গেছে, এর উপরে এই কাগজ হবে না? হ্যাঁ এই কাগজ ওই কাগজ দেখলাম আর বলি ছেড়ে দেখলাম এখন তোমাকে ছিঁড়ে দেবে অন্য জন্য। আরে অনেক কাগজ আছে তো যাই হোক। আচ্ছা এর পরেরটা এবার চলেছি কোলোয়েডীয় দ্রবণ। কোলোয়েডীয় দ্রবণের মধ্যে দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। কোলোয়েডীয় দ্রবণ মানে কি বলতো? অস্বচ্ছ দ্রবণ। অস্বচ্ছ দ্রবণ মানে ফেভিকম আঠা দেখেছো? না দেখা যাবে। আচ্ছা আমার এখানে কোথায় গেল? ওটা সোডিয়াম না, এটা কি এটা? আচ্ছা ফেভিকম আঠা ছিল তো দেখাও। অ্যালুমিনিয়াম। সবাই দেখে জল বোতল দাও। আচ্ছা ভালো করে দেখো
জলের বোতলেতে জলের বোতলের মধ্যে দেখো জল আছে স্বচ্ছ, কিন্তু ফেভিকাম আঠা যদি রাখো তাহলে গোলাটা দেখাতো। হাতের ফ্যান দেখেছো কেমন হয়? গোলাটা গোলাটা হয়। যারা দেখো না বাড়িতে ভাত রান্না করে ফ্যান ছড়াবা তারপরে দেখবে। তাহলে তাদের ছুটি দিতে হয়। হ্যাঁ তো আবার খিদে পেয়ে যাচ্ছে নাকি? না না, বাড়িকে ফ্যানটা দেখবো তাই জন্য। আচ্ছা ঠিক আছে, তা এখন বিষয়টা হচ্ছে যে ফ্যানের মধ্যে কি কি থাকে? ফ্যানের মধ্যে জল থাকে, কার্বোহাইড্রেট, জল থাকে, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে শর্করাই থাকে, ওটা বলে স্টার্চ। কি বলা হয়? স্টার্চ। স্টার্চ। সাদা হয় কি করে দাদা? স্টার্চ সাথে তো চাকা চাকা দিয়ে কি করে? চাকা চাকা হয়ে যায়, ওটা হচ্ছে হাতের ফ্যান। হাতের ফ্যান। যখন ব্যাকটেরিয়া চলে আসে ওই ছানা যখন কেটে যায় ফ্যান হবে। ও দা যদি ফ্যানটা লেবু চিপে যায় কি হবে? পুরো এতে আছে চিপে গেলে কোলয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য দেববিশ্বাস। না দেব আছে তো। আচ্ছা কোলয়েডীয় দ্রবণ কেমন হয় বললাম? অস্বচ্ছ। আচ্ছা এই কোলয়েডীয় কণাতে ভালো করে বুঝবো, কণাগুলো হালকা হালকা করে দেখা যায় কি যায় না? যায়, ওই জন্য অস্বচ্ছ আমরা বুঝতে পারি। তো এই ক্ষেত্রে কণার ব্যাস প্রকৃত দ্রবণের থেকে একটুখানি বেশি হবে, সেক্ষেত্রে আমরা কি বলবো 10⁻⁷ থেকে 10⁻⁵ পর্যন্ত হয়। এখন বলবো যে 10⁻⁸ ছিল, তুই বলে কমে যাচ্ছে, তারপরে যে মাইনাসে কমছে মানে কি আসলে সাইজ বাড়ছে বাড়ছে। আচ্ছা এরপরে আল্ট্রা মাইক্রোস্কোপে কিন্তু কণাগুলোকে দেখা যাবে। আচ্ছা পার্চমেন্ট পেপারের মধ্যে দিয়ে এই কণাগুলো যেতে পারে না, কিন্তু ফিল্টার পেপারের মধ্যে দিয়ে চলে পার্চমেন্ট পেপার নিয়ে এসে করে দেখানো হোক। হ্যাঁ আটা যদি ছাপতে যায় না, এক ফোঁটা জল কবে বেরোবে এটা বলা খুব মুশকিল। কিছু খাওয়া আমরা আচ্ছা আচ্ছা আমি একটা কোশ্চেন, আমি একটু আগে কথা বললাম যে যদি প্রকৃত দ্রবণ হয়, ভালো করে বুঝো, প্রকৃত দ্রবণের কণাগুলো পার্চমেন্ট অথবা ফিল্টার দুটোর মধ্যে দিয়ে চলে যেতে পারে ইজিলি। কিন্তু যদি কোলয়েডীয় দ্রবণ হয় তাহলে যেতে পারবে না, পার্চমেন্টের মধ্যে দিয়ে যেতে পারবে না, কিন্তু কিন্তু ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যেতে পারবে। এইখান থেকে কোশ্চেন তোমরা ধরতে পারবে পাওয়ারফুল বলে কিছু নেই। আটটাতে বেশি পারে কোনটা? আটটাতে বেশি কেন পারছে না? কারণ এই পেপারের মধ্যে ছিদ্রগুলো কম না, ছিদ্রের সাইজ ছোট। তাহলে কার ছোট? পার্চমেন্টে বেশি ছোট, পার্চমেন্টে নাকি ফিল্টারে বেশি ছোট? পার্চমেন্টে। তাহলে এই জন্য যখন কোলয়েডীয় যখন ছাঁকবো তখন যদি ফিল্টার পেপার ব্যবহার করি ইজিলি বেরিয়ে চলে আসবে, কিন্তু যদি পার্চমেন্ট ব্যবহার করি তাহলে বেরিয়ে আসতে পারবে না। তার মানে ফিল্টার পেপারের উপরে যদি আটা দিই, ফেভিকাম আটা, তাহলে দেখা যাবে কি আস্তে আস্তে জল সাইড দিয়ে বেরোচ্ছে, অনেক টাইম লাগবে, 1 ঘন্টা তো লাগবে। কিন্তু পার্চমেন্ট পেপারের মধ্যে দিলে সেটা কিন্তু আর বেরোবে না, কারণ কোলয়েডীয় দ্রবণ পার্চমেন্ট পেপার দ্বারা ভাগ করা যায় না, কিন্তু ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যাবে। তার মধ্যে না আনলে হবে না। পড়ো, আমরা পরের দিন দেখবো। আচ্ছা এরপরে চলে আসি, তাহলে টিনটা লেগে তোমার আচ্ছা ছায়া আমার ছায়া, পুরোনো বই না তোমার? আমার ছায়া নতুন পুরোনো গাছের যে ছায়া। ওই আনি ও দাও, আমার দাও। আমার আচ্ছা তার পরে তুমি বলবো। আচ্ছা এবার চলে আসি। আচ্ছা আচ্ছা আদিত্য বলবা, এই যে বর্ষাকাল হয়েছে না, বর্ষাকালে জলের কাদার মধ্যে জল মানে মাটির মধ্যে জল পড়ে জায়গা জায়গায় কাদা কাদা জল হয়ে যাচ্ছে না, যাতে জল পড়ে যাও সাইকেল টাইলে ভিজে ছুটি ভিজে যায়, ওই জল বা ওই জলের যে কণাগুলো হয় ভালো করে দেখবা। আচ্ছা জলে এই যে বৃষ্টির জল হয়ে গেল, ওই জলে সাইকেল চালানোর পর প্যান্টে যখন ওই কাদা জল লাগে, জল শুকিয়ে যায়, কাদাগুলো কণাগুলো থেকে যায় না, চোখে দেখা যায় মানে চোখে। তার মানে কি কাদার যে কণা কোলয়েডের কণা থেকে আরো বড় হয়। যদি হাত দিয়ে দেখো তোমার বালি বালি লাগবে, তার মানে হচ্ছে কি জলের মধ্যে যদি তুমি বালির কণা মিশিয়ে দিই তাহলে সেটা কেমন দ্রবণ তৈরি হবে? প্রলম্বন তৈরি হবে। প্রলম্বনের কণাগুলোর সাইজ কি হবে তো অনেকটাই বড়, প্রলম্বন। আচ্ছা এখানে দেখো প্রলম্বনের কণার সাইজ বলতে 10⁻⁴ অথবা তার থেকে আরো বড়। তাহলে দ্রবণ কত ধরনের হয়? 3 ধরনের। প্রকৃত দ্রবণ কণার সাইজ 10⁻⁸ বা তার থেকেও ছোট। দ্বিতীয় রকম দ্রবণের নাম কোলয়েড। কোলয়েডের কণার সাইজ কত? -7 থেকে -5 হয়ে গেল। তারপর বললাম প্রলম্বন, যার কণার সাইজ অনেকটা বড়, সাইজ কত? -4 বা তার থেকেও অনেক বড় হয়। আচ্ছা গড়াই বলবো, 1 গ্লাস জল আছে, তার মধ্যে বড় বড় খোয়া ফেলে দিলাম, তাহলে এটা প্রলম্বন তৈরি হবে নাকি কোলয়েড হবে? প্রলম্বন দেখাই যাবে। দেখা যাবে। আচ্ছা তাহলে কাদা জল কি হবে, প্রলম্বন না কোলয়েড? প্রলম্বন। আচ্ছা তোমার বিকার মধ্যে আমার বড় একটা কাইট করে কপ ফেলি, হ্যাঁ তোমার বিকারের মধ্যে ইচ্ছা দেখতে ফেটে পড়ে না আছে। না ও বড় সাইজের একটা প্লেট
আচ্ছা তোমাদের বইতে 87 পেজে দেখো প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ আর পূর্ণমনের পার্থক্য বলে দিয়েছে। পুরনো বই আছে হ্যাঁ, সব বইতে আছে। আচ্ছা এবার দুটো জিনিস আমরা দ্রাব আর দ্রাবত্ব করেছি। আমি ভাতের ফ্যান নিয়ে আলোচনা করি। ভাতের ফ্যানের মধ্যে দুটো উপাদান থাকে, একটা জল থাকে আর একটা স্টার্চের কণা থাকে। হয়ে গেল? এখন একটা কথা বলো, স্টার্চের কণাগুলো জলের মধ্যে ছড়িয়ে থাকে, ঠিক না? তাহলে এখানে আমরা দ্রাব আর দ্রাবকটাকে উল্টে দিয়ে নতুন কথা বলবো, বিস্তার মাধ্যমে বিস্তৃত দশা। বিস্তার মাধ্যমে বিস্তৃত দশা। তাহলে ফ্যানের মধ্যে যে স্টার্চের কণাগুলো জলের মধ্যে মিশে থাকে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাহলে কোন মাধ্যমে আছে? জল মাধ্যম। জলটাকে আমি বলবো বিস্তৃত মাধ্যম, বিস্তার মাধ্যম। আর বিস্তার মাধ্যমের মধ্যে স্টার্চের যে কণাগুলো তাদেরকে আমি কি বলবো? বিস্তৃত দশা। কি বলবো? বিস্তৃত দশা। তাহলে বিস্তৃত দশা মানে কিন্তু কোনো পরিস্থিতির কথা বলা হচ্ছে না, এখানে কিন্তু কণার কথা বলা হচ্ছে। মনে করো জলের মধ্যে আমি ময়দা গুলে দিলাম, জলের মধ্যে ময়দা কিন্তু স্টার্চ। তাহলে জল কি হবে? বিস্তৃত বিস্তার মাধ্যম। আর ময়দার কণাগুলো কি হবে? বিস্তার মাধ্যম হচ্ছে জল আর বিস্তৃত দশা হচ্ছে ময়দা। হয়েছে? আচ্ছা পেজ উল্টে চলে আসে 88 এ অ্যাক্টিভ কোশ্চেনই সবথেকে ইম্পর্টেন্ট, সেটাই সবথেকে বেশি ভাবে দেওয়া আছে। ইমালসন একদম উপরে দেখো একটা ছক আছে, 88 পাতার উপরে একটা ছক আছে না? এই ছকের মাধ্যমে তোমরা জানতে পারবে যে দ্রবণ বা মিশ্রণ শুধুমাত্র তরলই হয় না, গ্যাসীয় হতে পারে, কঠিন হতে পারে, ঠিক আছে? দেখো সবার প্রথমে দেখো বলছে কি বিস্তার মাধ্যম তরল। আচ্ছা আমি একটা কথা বলি, ধরো জলের মধ্যে আমি সাঁতার কাটতে গিয়েছি, তাহলে জল বিস্তার মাধ্যম না বিস্তৃত দশা? বিস্তার মাধ্যম। আচ্ছা সাঁতার কাটছে বিস্তৃত দশা। সে হচ্ছে বিস্তৃত দশা। না না আচ্ছা সাঁতার কাটতে পারে না। সে মরে গেল বিস্তৃত দশায়। কি বলছিস? আচ্ছা তাহলে এবার চলে আসছে বিস্তার মাধ্যমের কথায় আসবো। তোমাদের বইতে এই ছকটা ভালো করে পড়বা, কারণ বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম আছে। এখানে বলছে তরল কঠিন, বলছে বিস্তার মাধ্যম, এই বিস্তার মাধ্যম তরল, বিস্তৃত দশা কঠিন। এরকম কোলয়েডের নাম হচ্ছে সল। বলা হয় সল। তাহলে সাধারণ নাম, এই সাধারণ নামটাকে লেখা আছে তরলে কঠিন। কি লিখলাম? তরলে কঠিন। মনে হলো তরলে মানুষ, তরল হচ্ছে বিস্তার মাধ্যম, মানুষ হচ্ছে বিস্তৃত দশা। সলটা বলে সবলি বলতে পারে। সল বলে গেলোকে সল। সলের উদাহরণ পরীক্ষায় আসবে। এক নম্বর উদাহরণ কি আদিত্য? ভালো করে দেখো, রং। তেল রং দেখেছো? তেল রং, তেলের মধ্যে তেল তরল, তার মধ্যে রঙের কণাগুলো থাকে, তাহলে এটা রং। দুই নম্বর হচ্ছে স্টার্চ দ্রবণ, সালফার সল, গোল্ড সল। গোল্ড সল মানে জলের মধ্যে সোনার কণা। ওদের দেখা যাচ্ছে কেমন পাই দেখতে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আগেকার দিনে সোনার উপর দ্রবণে যখন হচ্ছে গিল্টি বোঝো জিনিস, গিল্টি মানে হচ্ছে মনের মধ্যে কুণ্ঠিত বোধ, ওটা না। আগেকার দিনে বিয়ে বাড়িতে যাওয়ার আগে, এখনকার কি ইমিটেশন কেন হয়? আগের দিনে হতো কি রূপো মানুষের বাড়িতে প্রচুর থাকতো, রূপোর গয়নাগুলোর উপর সোনার জল করে আনা হতো। ওদের আমাদের সোনাটা লোক দেবে, আমার সোনার লাগলো টয়লেট। বাবা মানে বুঝতে পারছো তো, হলুদ পুরোটাই। দুই নাম্বার এই কথা না, কথা না। দুই নাম্বার হচ্ছে যে ধোয়া। আচ্ছা ধোয়ার ব্যাপারটা কেমন বলো তো? ধোয়া মানে কিছু ধোয়া হতে পারে, তুমি বেশি ইন্টারেস্ট করো না। ধোয়া মানে হচ্ছে গ্যাসের মধ্যে কঠিনের কথা, গ্যাসের মধ্যে কঠিনের কথা। তাহলে এখানে কি বলবো? গ্যাসে কঠিন। কি বলবো এটাকে? গ্যাসে কঠিন। আচ্ছা একে বলা হচ্ছে কি কঠিন এরোসল। কঠিন এরোসল। তাহলে এখানে ধোয়া ভারতে। আচ্ছা কঠিন কঠিনের সল। আচ্ছা ওই পিতল যেন, পিতল দেখা যাচ্ছে ধাতু সংকর। আরেকটা কি হতে পারে? রঙিন কাঁচ। কয়টা? আচ্ছা ক্লাস 8 এ পড়েছিল, মনে আছে তো? রঙিন কাঁচের মধ্যে, কাঁচের মধ্যে নির্দিষ্ট পদার্থ মেশানো হয়, তাহলে নীল কাঁচ হয়, অন্য পদার্থ ওটাকে মানুষে করা যায়। মানুষের মধ্যে অ্যালার্জি দেয় মানুষের। মানুষের মধ্যে চরিত্র গঠন করে। জামা ষষ্ঠী। আচ্ছা আমরা সরিয়ে দেবো।
আমি আবার নিয়ে আসবো। আচ্ছা বলো দই খেয়েছো বলো। হ্যাঁ। না, একটু তাহলে খাওয়া ভালো ভালো আছে। খাওয়া ভালো হয়। ওই একটু খাওয়ালে ভালো আচ্ছা বলো দইয়ের মধ্যে দইয়ের বিস্তৃত মাধ্যম কি হবে বিস্তার মাধ্যম কি হবে দইয়ের বিস্তার বলে ল্যাকটোজ। আচ্ছা আর বিস্তৃত দশা ছত্রা দাদা বিস্তার মাধ্যম দুধ আর বিস্তার আচ্ছা আমি জেলি দেবো জেলি জেলি তো খেয়েছো না খাওয়া যাবে। অনেক টাইম যাবে আচ্ছা মনে করো জেলির মধ্যে আঙুরের ছোট ছোট কিশমিশ আছে জেলির মধ্যে কিশমিশ আছে জেলিটাই তো নিজে একটা শক্ত পদার্থ। হ্যাঁ? জেলিটা নিজেই শক্ত শক্ত না যে অর্থ শান্ত পদার্থ। শান্ত করে দেয়। আচ্ছা এবার চলে আসবো হচ্ছে ফোম 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 মানে এক কথায় ফোম মানে ফেনা সাবানের ফেনাকে কি বলা হয় ফোম ফোম হচ্ছে তরল ও গ্যাসের মিশ্রণ মানে এখানে বিস্তার মাধ্যমে তরল তার মধ্যে কি থাকে গ্যাস হ্যাঁ বলো আচ্ছা এবার চলে আসবো হচ্ছে সলের উদাহরণ মিল্ক অফ ম্যাগনেসিয়াম মানে পরীক্ষায় আসবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সমন্বয়ে গঠিত ক্লোরাইডকে মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলা হয় আগে বলো নাকি বলতে আসবে হ্যাঁ এবার আসতে পারে দাদা ম্যাগনেসিয়াম বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সমন্বয়ে গঠিত ক্লোরাইডকে মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলা হয় আচ্ছা এই কোশ্চেনটা দুই ভাবে আছে একটাতে হচ্ছে এমসিকিউ স্ট্রাকচারে আর একটা হচ্ছে এমনি আচ্ছা ছোটবেলায় তোমরা দেখবে যে ওই বাচ্চারা যখন বড়ি খেতে পারে না বাচ্চাদের যখন গ্যাস হয় দেখবে যে একটা সাদা কালারের দুধের মতো বোতল থাকে ওর থেকে এক চামচ দিয়ে খাইয়ে দেয় ওটা হচ্ছে মিল্ক অফ আচ্ছা এবার হচ্ছে ইমালসন ইমালসন কাকে বলে ইমালসন হচ্ছে ভালো করে শুনবা ইমালসন মানে কি কোনো একটা তরলের মধ্যে অন্য অমিশ্রণীয় তরল ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে বিস্তৃত থেকে যে ক্লোরাইড সিস্টেম গঠন করে তাকে ইমালসন মানে হচ্ছে জলের মধ্যে যদি আমি তেল মেশানোর চেষ্টা করি জলের মধ্যে তেল মিশবে না মিশবে না আচ্ছা এখানে বলছে কি এক্ষেত্রে বিস্তার মাধ্যম বিস্তৃত সব উভয় তরল পরস্পর বিক্রিয়া করে না এমন অমিশ্রিত তরলকে বলা হচ্ছে ইমালসন আচ্ছা ইমালসনের বৈশিষ্ট্য কি বলতো ইমালসন না আলাদা হয় মানে জলের মধ্যে যদি তেল খুব ভালো করে মিক্সির সাথে ঘুটে দিই যে কিছুক্ষণ দেখবো যে জলের মধ্যে তেলের কণাগুলো আছে তারপরে কি হয়েছে উপরে তেল চলে যায় নিচে জল চলে আসে তার মানে ইমালসন দশাটা বেশিক্ষণ স্থায়ী কি হয় না তাই তো তেলের উপরে জল ঢালে তাও কি তেল উপরে তাই তেল উপরে চলে কেন তেল হালকা এবার প্রশ্ন হচ্ছে যে বিস্তার মাধ্যম জল আর বিস্তৃত দশার তেল ভালো করে শুনবা বিস্তার মাধ্যম জল আর বিস্তৃত দশার তেল এমন একটা ইমালসনের উদাহরণ উত্তর হচ্ছে দুধ উত্তর হচ্ছে দুধ দুধের মধ্যে বিস্তৃত দশা কি প্রোটিনের কণা বা ফ্যাটের কণা আর বিস্তার মাধ্যম জল বলছে জল মিশে হ্যাঁ দাদা জল ওটা সবই মেশায় আমার কোনো সাধারণ ঘোষ নেই সবাই সামনে একটা ঘুরছে হ্যাঁ এইটাও মেশায় ও তো টাকা ছিল না না আমরা তো দুধ ও যে 500 টাকা 1 কেজি দুধ জল মিশা বললে এই জল দিয়ে আরে তোমরা বসো আমরা খুশি না চলে না আমরা আগে বুঝতাম আচ্ছা ইয়াসিন বলো জলের মধ্যে যদি তেল মিশায় মিক্সি মেশিন চেনো ওই আলু পেঁয়াজ মানে আদা পেঁয়াজ বাটে আদা পেঁয়াজ না আদা রসুন পেঁয়াজ সবই টমেটো তাহলে এখন বিষয়টা হচ্ছে যদি এই কথা না জলের মধ্যে তেল দিয়ে মিক্সিতে ফুটে দিই তাহলে কিছুক্ষণ কি জল আর তেল মিশে থাকবে আর তারপরে উপরে জল নিচে তেল উপরে তেল নিচে জল হয়ে যাবে না আচ্ছা আমি এখন একটা উদাহরণ দিলাম যে দুধ এর বিস্তার মাধ্যম হচ্ছে জল আর বিস্তৃত দশা হচ্ছে ফ্যাটের কণা তাহলে দুধের মধ্যে কি করে মানে দুধ কি আলাদা হয়ে যায় দুধ তো 4 ঘন্টা 5 ঘন্টা নিচে দেখা যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে এমন কেন হয় আদিত্য কথা না এমন কেন হয় দুধ যদি ইমালসন হয় দুধে জল আর তেলই মিশে আছে তাহলে আলাদা হচ্ছে না কেন এমন বলে লেবু চিপে দেবো ওটা বলে হ্যাঁ হবে হবে লেবু আমি বলি যদি লেবু চিপে না হয় দুধের মধ্যেই থাকে প্রশ্ন হচ্ছে কেন থাকে দুধের মধ্যে এমন কিছু একটা পদার্থ আছে যেটা জল এবং ওই ফ্যাটের কণাগুলো একত্রিত থাকতে সাহায্য করে
দুধের মধ্যে একটা প্রোটিন থাকে, তার নাম ফ্যাট প্রোটিন, কেসিন। দুধের মধ্যে প্রোটিনের নামটা কি? কেসিন। এই কেসিন কি করে দুধের মধ্যে, শোনো তো, দুধের মধ্যে দুধের কণাগুলোকে জলের সঙ্গে একবারে মিশে রাখতে সাহায্য করে। আচ্ছা, তাহলে ইমালসনের একটা বাংলা নাম আছে, অদ্রব্য। অবদ্রব্য। কি হচ্ছে? অবদ্রব্য। আচ্ছা, অবদ্রব্য দশাটা স্থায়ী দশা না অস্থায়ী দশা? অস্থায়ী। তাহলে অস্থায়ী দশাকে স্থায়ী করছে কে? কেসিন। দুধের ক্ষেত্রে এই কেসিনকে একটা কথা বলা হয় কি? ইমালসন কারক। কি বলা হয়? ইমালসন কারক। এবার পরীক্ষায় আসবে যে ইমালসন কারক কাকে বলে? অবদ্রব্য কারক কাকে বলে? আচ্ছা, আইসক্রিম খেয়েছো? গরমকাল পড়ে গেছে, খাওয়া দাও, 10 টাকা করে দাও। রিয়া বলছে অনেকই খেয়েছে, কারণ জীবনে কোনো না কোনো দিন খেয়েছে। তাই রিয়া বলতে পারে। একটা করে বাটি আইসক্রিম বানাও সবাই। আচ্ছা, আইসক্রিম, আইস মানে কি? বরফ। ক্রিম মানে কি? আচ্ছা, আইস দিয়ে তৈরি হয়। আইস কি দিয়ে? আইস মানে বরফ কি দিয়ে তৈরি হয়? জল দিয়ে। আর ক্রিম মানে তেল তেলে পদার্থ। তার মানে কি? আইসক্রিম মানে যে জলের মধ্যে তেল মেশানো আছে, পরিষ্কার কথা। তাহলে এখন বলছে যে তেল আর জল কি একসাথে থাকতে পারবে? পারবে না। পারবে, কারণ আইসক্রিম তো থাকে। তার মানে কি? ওটা একসঙ্গে থাকার জন্য একটা পদার্থ মেশানো উচিত, সেটাকে আমরা বলবো অবদ্রব্য কারক। কি বলবো? অবদ্রব্য কারক। তোমরা বাড়িতে প্র্যাকটিক্যালটা করতে পারো, আমার এখানে হবে না। পয়সা না। সরষের তেল আছে, জলও আছে, কাঁচের একটা গ্লাস খেতে পারবে, কিনতে হবে। তোমরা দুটো পাত্র লাগবে, কথা না? তোমরা কি করবা? একটা পাত্রে জল আর তেল নেবা, আর একটা পাত্রে সাবান, সাবান দেওয়া জল, সাবানটাকে একটু ঘষে নেবে, জল তৈরি হয়ে গেল। আইসক্রিম বানাচ্ছি না, আইসক্রিম বানাই। আচ্ছা, জল আর তেল মিশিয়ে ভালো করে গুলে দেবা, কিছুক্ষণ পরে দেবা আলাদা হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার করবা কি? জল আর তেল ভালো করে গুলে দেওয়ার পর তার মধ্যে যে সাবান গুলো জলটা দিয়ে দেবে, দেখবা কি জল আর তেল মিশে আছে আর আলাদা হচ্ছে না। তার মানে এখানে সাবান জলটা কি কাজ করলো? অবদ্রব্য কারক কাজ করলো। অনেক সাবান বার করতে। আচ্ছা, ডিম। আদিত্য গোড়া ডিমে আসি। ডিম, আন্ডা, ভালো ভালো। হোয়াট ইজ আন্ডা? আচ্ছা, ডিমে চলে আসি। ডিমে যে কুসুমটা থাকে, ভালো করে দেখো, কুসুম, দেখো যে কুসুম প্রোটিনের সাদা অংশের সঙ্গে আর মিশে যায় না, আলাদা থাকে না। তাহলে কুসুমের মধ্যে একটা পদার্থ থাকে যার নাম হচ্ছে লেসিথিন। লেসিথিন, ঠিক আছে? এবার হচ্ছে ইমালসন। আচ্ছা, অবদ্রব্য এবং অবদ্রব্য কারক, অবদ্রব্য কাজ। আচ্ছা, আমরা যখন ঘেমে যাই, ঘেমে যাওয়ার পরে আবার হাত মানে ঘাম শুকিয়ে যায়, গা কেমন চ্যাকচ্যাক করে না? কেন করে? কেন করে? কারণ আমাদের ঘামের সঙ্গে কিছু পরিমাণ কোলেস্টেরল মানে তেল বেরোয়। তেল বেরোনোর ফলে কি হয়? ওটা চ্যাকচ্যাক করে। এখন দেখো সাবান দিয়ে গা ধোয়ার পর, নুনের মধ্যে বলছি না, সাবান দিয়ে বা গা ধোয়ার পর সেই চ্যাকচ্যাকে ভাবটা চলে যায় না? আবার দেখবা জামাতে যখন আমাদের ঘাম লাগে, সেখানে দেখবা যে নোংরা আটকে যায়। আচ্ছা, ঘাম যদি শুধু জলই হতো তাহলে তো নোংরা ছালে বেরিয়ে যেত। ঘামের মধ্যে কি থাকে? সামান্য পরিমাণ তেল। কি থাকে? কোলেস্টেরল থাকে। আচ্ছা, নোংরা কি হয়? ওই তেলের মধ্যে আটকে যায়। এখন যদি আমরা শুধুমাত্র জলের মধ্যে ওটা কাজ না, তাহলে উঠতো না। হ্যাঁ, এই জন্য সার্ফ মেশানো হয়। সার্ফ যে মেশানো হয় কি হয়ে যায়? ওই তেলের কণাগুলো জামা প্যান্ট থেকে ছেড়ে জলে চলে আসে। তো যখন সেটাকে ধুয়ে নিই, তেলের কণা সেটা বেরিয়ে চলে আসে। আচ্ছা, আদিত্য বলবা? আদিত্য বলে যে জীবাণুনাশকের নাম বলো। একটা অবদ্রব্য কারকের নাম বলছে জীবাণুনাশক। সবার বাড়িতে আছে ডেটল, আচ্ছা, টপ অ্যাসিড। এই
বলে তোকে হাত দিয়ে ব্রাশ করিস না সে করে ব্রাশ আচ্ছা পেজ নাম্বার 89 এ চলে আসো। আমি করে দেবো না আচ্ছা আচ্ছা আর প্রিয়াঙ্কা এর মতো আছে ওর নাম কি হলুদ রঙের কত কথা কেন আচ্ছা বলো স্নিগ্ধা বলতে বললে অনেক কি হবে শুনবা তো জলের মধ্যে যদি নুন ভালো করে মিশিয়ে দিই তাহলে জলের মধ্যে নুনগুলোকে দেখা যায় না প্রশ্ন হচ্ছে যে জলের মধ্যে নুনের কণাগুলো কিভাবে হারিয়ে যায় একটু বলেছি কি করে বলেছি বললাম যে জলের কণাগুলো হাইড্রোজেন বন্ধনের মধ্যে জুড়ে থাকে। তাহলে ব্যাপারটা হচ্ছে জলের মধ্যে অনেক কিছু মেশানো যায়, অনেক এক্সপেরিয়েন্সও আছে। জলের মধ্যে গ্লুকোজ মিশিয়েছো, চিনি, সুক্রোজ, মধুকেও মিশিয়েছো জলে কি মিশিয়েছি সুক্রোজ মধু আরেকটা আচ্ছা মানে ফলের রস তো মিশিয়েছো, ফলের রস আদা মিশিয়েছো। আচ্ছা আরেকটা হচ্ছে অ্যালকোহল, এটা আমাকে কেউ বলে দেখুন অ্যালকোহল বলতে ভালো করে এবার সব ভালো করবে ঘোষ আর কে আছে ওর দুজনে মিলে চরম জড়িত কারো কাছে থেকে লাইট হয়ে যায় কাকে কি করে চালছি আমাদের চরিত্রে মনে বলার দরকার নেই। এই শোনো শোনা নামাজের এখানে শান্তি হচ্ছে না আচ্ছা এই শোনো আমার এখানে ওটা কি মানে জলে লাল জলের বোতল আর দিকে ব্যাপারটা হচ্ছে কি দেখো এই জলের যে কণা এই শুরু হয় তো এই একটা অক্সিজেন। আচ্ছা আগের বছর তোমরা ওই স্ট্রাকচারে ছিল মনে আছে ও যা করব ও মালিক কর্মচারী এবার শোনা এই জলের যে দুটো অণু এইটা একটা অণু এটা একটা অণু এরা পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করে মানে এই যে বন্ধনের নাম কি হাইড্রোজেন বন্ধন। এবার হচ্ছে যে মনে করো সুক্রোজের কণা সুক্রোজের এই গ্লুকোজের সঙ্গে তাহলে ব্যাপারটা হচ্ছে CH2 এটা এতটাই ছোট হয় এই হাইড্রোজেন বন্ধনের মধ্যে ঢুকে যায়, বুঝতে পেরেছো? তাহলে এখন কিন্তু হাইড্রোজেন বন্ধনের যে অন্তরাণবিক স্থান মানে অণুর মধ্যে যে ছোট ছোট জায়গা আছে তার মধ্যে যে ঢুকে যায় ওই জন্য আমরা কি এদিকেও জল ওদিকেও জল মাঝখানে আর সুক্রোজকে আমরা দেখতে পাই, বুঝতে পারলাম? আচ্ছা তোমাদের কোশ্চেন লেখানো আছে পেজ নাম্বার 18 কোশ্চেন পেপার বার করবো। তোমাদের কোশ্চেন 32 নম্বর প্রশ্ন দেখো লেখা আছে গ্লুকোজ। আচ্ছা গ্লুকোজের পরে একটা কমা দিয়ে নাও তো গ্লুকোজ কমা সুক্রোজ কমা অ্যালকোহল কত নাম্বার এবার বলতে দে 32 ঠিক আছে 32 আচ্ছা 36 32 ইত্যাদিকে জলে মেশালে তারা কিভাবে জলে দ্রবীভূত হয়
এটার উত্তর তোমাদের টেক্সট বই পেজ নাম্বার 89 ও 89 কই পেজ নাম্বার 89 বার করেছো দেখো ওখানে লেখা আছে না বৃহদাকার অনুর দ্রবীভবন একদম নিচে বলে জানো না আছে হ্যাঁ তার উপরে যে প্যারাটা আবার গ্লুকোজ হ্যাঁ সুক্রোজ অ্যালকোহল দাগিয়ে রাখো গ্লুকোজ সুক্রোজ অ্যালকোহল ইত্যাদি হ্যাঁ ওই লাগি উপরে ওই সামনে দাঁড়িয়ে আছে বন্ধু এই পেজে একটু পেয়ে গেছি তোমার দাগিয়েছো দাদা বসেন কত বলছেন তো ইত্যাদি সমযোজী ধ্রুবীয় বলে এই কথাটা কিন্তু বলতে হবে সমযোজী ধ্রুবীয় পদার্থ আচ্ছা কে জলে মেশালে সেগুলি ধ্রুবীয় অণু জলের অণুর সঙ্গে এক প্রকার দুর্বল বন্ধন দ্বারা যুক্ত হয় ফলে আচ্ছা এখানে কিন্তু এই কথাটা লিখতে হবে না যাকে বলে হাইড্রোজেন বন্ধন এই কথাটা লিখলে চলবে কিন্তু এর পরের লেখাটা লিখতে হবে না যেটা তোমরা ভবিষ্যতে জানবা ফলে দ্রাবের ক্ষুদ্রাকার অণুগুলি পরস্পর থেকে পৃথক হয়ে বালির উপর জলের আন্তঃআণবিক স্থানে প্রবেশ করে ফলে জলের দ্রবীভূত হয়ে যায় যুক্ত হয় তাকে হাইড্রোজেন বন্ধন বলে এই কথা লিখতে হবে। তারপরে শেষ এবার খাতা দেবো आज पर भी नहीं बना শূন্য পেলে মা বুঝবে বকবে না কোনটি ছেড়ে দেবে আমারও তুমি কি চাও আমরা মরে যাই তুমি কি চাও আমাদের সাথে বেঁধে তুমি কি চাও না তোমার বিয়ে আমাদের খাওয়াতে আমার বিয়ে আদিত্য আজ বলেছে আমারটা আজ যদি কলেজে উঠতে দাও তারপরে দেখো আদিত্য আর প্রতি বছর একটা চান্স দেয় सामने एक দাদা এই প্রতি বছর আমি তারপরে দাদা বিয়ে করে সেঞ্চুরি জমকে তো ভাঙতে হবে না এর বিয়ে করাকে ভাঙতে হবে না এই কথা বলছি আমার একটা বন্ধু ছিল ওর সেঞ্চুরি হয়েছে কি ও চার পাঁচটা করে শিওর ও যাকে দেখে ঠিক তাই বুঝে গেছে ওরে মানে ও ওর 11 12 ওর এতটা ফেমাস ছিল হবে বাসের মধ্যে যে মহিলা মানে মেয়েগুলো যেত এক জায়গা তোমাদের ওর কথা বলতে বলছিল এত ফেমাস কেন আমি বুঝে গেছি হ্যাঁ কেন এবার সে এর ব্যাখ্যা আমার কাছে এটা ওর কাছে আছে আমরা খাতায় কাউন্ট করতাম যে একে ও মানে এইটা চলেছে তারপর একটা এইটা বল চলেছে আচ্ছা এবার দেবো খাতা এই কথা না শ্রাবণী এক রিয়া আড়াই নন্দিতা হাফ অনিতা এক নন্দিতা 3.5 পায়েল আছে পায়েলে কি হলো গো কারা এত ভালোবাসা কিন্তু ভালো না বন্ধু কি হয়েছে দাদা ইয়াসিন শূন্য আচ্ছা ইয়াসিন মন্ডল সে শিল্পী জিতম ঘোষ ঘোষ আমার দিকে দেখে লিখেছো আচ্ছা আচ্ছা দিয়ে দাও ওদের পেছনে দিয়ে দাও সঞ্চারী শূন্য সূর্য দিকে দেখে আমি লিখেছি ওরে বাপ রে বাপ এ তো মহান ব্যাখ্যা লিখে দিয়েছে আমার জিতম ঘোষ আমার দিকে দেখে লিখেছে বাংলা ইংরেজি দুটোই লিখেছে হবে না আমি জানি না জিতম ঘোষ আমার দিকে লিখেছে খাতাতে এটাই বলা আছে যে তুই ভালো করে গুছিয়ে লিখবে বইয়ের সঙ্গে কিছু মিলিয়ে লিখবে মানে নিজের মতো করে লিখবে আমাদের তিনজনের খাতা কই আমরা বিজ্ঞান আরো দেবে দাদা বিপ্লব সাতরা আদিত্য শূন্য আচ্ছা কঙ্কনা এক্সাম ডেট ক্লিক করে এক্সাম ডেট দেবা আর হচ্ছে ভালো করে টেক্সট বইটা পড়তে জিরো পেয়েছি হলো
কি করবে ও দাদা আচ্ছা সঞ্চয়ের আরেকটা খাতা পাওয়া গেছে ওটা লাইফ সায়েন্স যাও ওকে যাও ফিজিক্যাল সায়েন্সে খুব অবস্থা খারাপ আর দেখুন তো ছিলে এবারে হচ্ছে লাইফ সায়েন্স সঞ্চয় 3 কত হয়েছে শ্রাবণী দেব এটা পাঁচে পাওয়া আমার বাড়বে তো কোনো পিএসসি কোনো জানতে পারছি পিএসসি আরে আমার বাড়ি দাও আর ওয়েন্ডি আমার এখানে একটা নাম্বার আছে আর এখানে আমার নিচে ছেড়ে দাও দেখনা চৌধুরী সব ফটো নিয়ে নাও সব নিয়ে যাবা চৌধুরী সবার পেয়ে যাবে আমাদেরও ইটস ব্যাক ইয়াসিন ইয়াসিন বাইরে পড়তে ভালো লাগে না ওরা বুঝতে পারো ওরা বুঝতে পারো দেখো শোনো বেলেডাঙ্গা স্কুলের অবস্থা খুব খারাপ আমি জানি স্যাররাও জানি আমি অন্তত অনেকদিন গেছি কিন্তু যে হাই স্কুলে পড়তে অবস্থা ভালো এখন বিষয়টা হচ্ছে কি বলতো যদি ফেল করে যাও তাহলে কিন্তু আর তুলবে না আমার নাই না বুঝতে পারলাম অল্প অল্প করে দেখো ফেল যতটা পড়া দেবো পুরোটা না পড়ো অর্ধেকটা পড়ো কিন্তু পড়ো যা পড়বা তার মধ্যে পরীক্ষা দিতে পারছো আর সায়েন্সে তুমি টুকলি করে পাস করতে পারো আসো কথা বললাম তোমাকে পড়তে বুঝে গেল বাইরে একটুখানি পড়াশোনা করো নাম্বার আসবে নাম্বার একটা চুরি দাদা আমাদের নাম্বারটা আছে আমরা পরীক্ষা দিয়েছি কত আই তারিখ তো আমারও কি দাদা আমার খাতা কো অবস্থা করলি দি পেলাম আমি এটা ভাড়া থাক আমি পাশে কি আড়াই আচ্ছা ইয়াসিন আচ্ছা চার্জার আচ্ছা ইয়াসিন ক্যামেরাটা বন্ধ করো লাল ক্যামেরা ছিল